বর্তমান ক্লাসটা যে ক্লাসটা এখন হবে সেটা ফিফথ সেমিস্টার অনার্স সংস্কৃত, ফিফথ সেমিস্টার অনার্স। তোমাদের সাথে আমার CC12-এর কারক প্রকরণ আছে। তো সেই কারক প্রকরণ আমি তোমাদের পড়াবো। আমি আগের দিন তোমাদের একটি স্টাডি মেটেরিয়াল আপলোড করেছিলাম, একটা ইন্ট্রোডাক্টরি একটা মেটেরিয়াল, যেখানে আমি কারক এই পদটির সাধন প্রক্রিয়া এবং অর্থ মোটামুটিভাবে বলার চেষ্টা করেছিলাম। তো এখন এই যে ক্লাসটা হবে, এই ক্লাসটা করার সময় তোমরা সেই স্টাডি মেটেরিয়ালটা সামনে রাখবে। যখনই তোমরা এই সম্প্রচারটা দেখবে তোমাদের সামনে, সেই স্টাডি মেটেরিয়ালটা তোমরা সামনে রাখবে, যাতে করে তোমাদের সুবিধা হবে এখনকার ক্লাসটা বোঝার জন্য। আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম যে একদিন স্টাডি মেটেরিয়াল আপলোড করব, তার কিছুদিন পর আর একটা ক্লাস, সেই স্টাডি মেটেরিয়ালটাকে এলাবোরেটলি বুঝিয়ে দেওয়ার জন্য, যতটুকু তোমরা বুঝতে পেরেছো তারপরে। আমি এখানে প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করব যে কারক জিনিসটা আমরা প্রায় সবাই পড়েছি বিভিন্ন সময়, সেই ছোটবেলা থেকে আমরা কারক পড়ছি। বাংলা ভাষায় যেরকম পড়েছি, ইংরেজিতে পড়েছি, ঠিক সেরকম সংস্কৃত ভাষাতেও পড়েছি। তো এই কারক ক্রি ধাতু থেকে নিষ্পন্ন। ক্রি ধাতুর অর্থ হচ্ছে কার্য সম্পাদন, কোনো কাজ করা। ক্রি ধাতু থেকেই কার্য, ক্রিয়া প্রভৃতি শব্দের উৎপত্তি হয়েছে। ক্রি ধাতু থেকে কার্য, ক্রিয়া প্রভৃতি শব্দের উৎপত্তি। সেই ক্রি ধাতুই আবার কারক শব্দটিরও উৎপত্তি ক্ষেত্র। কিরকম না, করোতি ইতি কারক, করা হচ্ছে এই অর্থে কারক। আমরা একটা ডেরিভেটিভ, একটা ব্যুৎপত্তি আমরা নির্ণয় করেছিলাম, সেটা হচ্ছে ক্রি প্লাস তার সঙ্গে নুল প্রত্যয়, মূর্ধন্য বা রস্যু লয় হসন্ত, কারক পদটি সিদ্ধ হয়। এই যে নুল প্রত্যয়, মূর্ধন্য বয় রস্যু লয় হসন্ত, এই নুল প্রত্যয়ের ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মূর্ধন্য ন এবং ল লোপ পায়। তাহলে মূর্ধন্য ন এবং ল যদি লোপ পায়, তাহলে শুধুমাত্র বু থাকে, সরি, মূর্ধন্য নয় হসন্ত এবং লয় হসন্ত যদি লুপ্ত হয়, লোপ পায়, তাহলে শুধুমাত্র বু থাকে, কারণ বানানটা ছিল মূর্ধন্য নয় বয় রস্যৌ লয় হসন্ত। তাহলে এবার পাণিনির অষ্টাধ্যায়ীতে একটি সূত্র আছে, ইউবৌ রণাকৌ, ইউবৌ রণাকৌ, অর্থাৎ সেই সূত্রে কি বলা হয়েছে না, ইউ স্থানে অন্তস্থ জয় রস্য, ইউ যেটা আমাদের উচ্চারণে হয়তো অন্তস্থ জ আমরা জয়ের মতন উচ্চারণ করি, জু, কিন্তু জু বললে এখানে হবে না, ইউ, ইউ স্থানে অন এবং বু,
বয়রস্য বু স্থানে অক আদেশ হয়, ইউগো রণা কৌ। তাহলে ইউ স্থানে অন হচ্ছে এবং বু স্থানে অক হচ্ছে। তাহলে বু, তাহলে ক্রি প্লাস বু, তাহলে অক, ক্রি অক, তাহলে কারক। এইভাবে পদটি সিদ্ধ হচ্ছে। এই যে আমরা বললাম যে করোতি ইতি কারকম, অর্থাৎ যে কার্য সম্পাদন করে সেই হলো কারক। তোমাদের কাছে যদি হাতে বা তোমাদের সামনে যদি স্টাডি মেটেরিয়ালটা থাকে, সেখানে দেখবে আমরা একটা ছোট্ট সমস্যার কথা উত্থাপন করেছি ওই অংশে, এবং সেই সমস্যার একটা ব্যাকরণ সম্মত সমাধানও আমরা খুঁজে পেয়েছিলাম। কি সেই সমস্যা? না, আমরা সেখানে বলেছিলাম যে আচ্ছা, আমরা তো যদি বলি যে করোতি ইতি কারক, অর্থাৎ যে কার্য সম্পাদন করছে সেই হচ্ছে কারক। আচ্ছা, এই কথাটা যদি বলা হয় তাহলে তো কেবলমাত্র যে কার্য সম্পাদন করছে, অর্থাৎ কার্য সম্পাদন যে করবে সে কর্তা, তাহলে কেবলমাত্র কর্তারই কারক হওয়ার কথা। তা আমরা বলছি যে করতি ইতি কারক, যে যে কার্যটা করছে, যে কার্যটা সম্পাদন করছে, যে সম্পাদয়িতা বা যে কার্যকর্তা, সে হচ্ছে কারক। তাহলে এইটা যদি হয় তাহলে শুধুমাত্র কার্যমাত্রের, কার্যের কর্তা মাত্রের কারক সংজ্ঞা হওয়া উচিত, কার্যের সম্পাদক মাত্রের কারক সংজ্ঞা হওয়া উচিত। তাহলে কর্তৃকারক ভিন্ন যে এতগুলো কারক, কর্মকারক, কর্মকারক, অধিকরণ, অপাদান, এইগুলোর কারক সংজ্ঞা নষ্ট হয়ে যাবে, এইগুলিকে তারে কারক বলে দাবি করা যাবে না। কারণ আমি তো বলছি করতি ইতি কারক। দেখো তো ওখানে স্টাডি মেটেরিয়ালে ওখানে একটা পয়েন্ট আমাদের ছিল যে করতি ইতি কারক, অর্থাৎ যে কার্য সম্পাদন করে সেই কারক। এইরূপ বললে একমাত্র কর্তারই কারক সংজ্ঞা হওয়ার প্রসঙ্গ হয়, শুধুমাত্র যে কর্তা তারই। অথচ কারক তো তা নয়, কারক তো ছটা কারক: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, অধিকরণ। তাহলে এই ছটা যে কারক, এই ছটা কারকের মধ্যে বাকি পাঁচটির তো তারে কারকত্ব বিধান করা যাবে না। এই একটা সমস্যা আমরা ওখানে উত্থাপন করেছিলাম। এবার সেই সমস্যার একটা ব্যাকরণ দিশা সমাধানও, ব্যাকরণ দৃষ্টি সমাধানও আমরা সেটা খোঁজার চেষ্টা করেছি। সেটা কি না, ওখানে আমরা দেখেছি যে এই যে সমস্যার উত্তরে ভাষ্যকার বললেন, ভাষ্যকার হচ্ছে পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি। ইনি যোগসূত্রকার পতঞ্জলি নন, ইনি মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি। তো এই পতঞ্জলি কি বললেন? পতঞ্জলি তার ভাষ্যে বললেন, মহাভাষ্যে বললেন, ভাষ্যের বিশালতার, গভীরতার ব্যাপ্তির কারণে যে ভাষ্যকে আমরা মহাভাষ্য বলছি, সেই মহাভাষ্যে তিনি বললেন যে সিদ্ধ করণাধিকরণয় কর্তৃভাব। সিদ্ধ, সিদ্ধ হয়েছে। কি সিদ্ধ হয়েছে? করণাধিকরণয়, করণ, অধিকরণ ইত্যাদির কর্তৃভাব, এইগুলো কারক বলে সিদ্ধ হয়েছে।
এদেরও কর্তৃত্ব আছে। কর্তৃত্ব থাকলেই তা কারক, কারণ যার কর্তৃত্ব আছে, যে কার্য সম্পাদন করছে তাই কারক। তা বলছেন সিদ্ধ করণাধিকরণয়, করণ, অধিকরণ, সম্প্রদান, অপাদান ইত্যাদির কর্তৃত্ব আছে, ইত্যাদিরও কর্তৃভাব আছে, সুতরাং এদের কারক হতে আপত্তি নেই। তারপরে কি বলছেন? প্রতিকারকং ক্রিয়াভেদাৎ, কারণ প্রতিকারকং ক্রিয়াভেদাৎ, প্রত্যেকটি কারকের আলাদা আলাদা কর্তৃত্ব রয়েছে, আলাদা আলাদা ক্রিয়া রয়েছে, সুতরাং ক্রিয়ার ভেদে কর্তারও ভেদ ঘটছে। কর্তারও ভেদ ঘটলে কারকেরও ভেদ ঘটাতে কোনো আপত্তি ঘটছে। আমি তো বললাম যে করোতি ইতি কারক, প্রশ্নটা কি হচ্ছে আর সমাধান কি হচ্ছে বুঝতে ক্লাসে হলে আমরা চক ডাস্টার দিয়ে একরকম ভাবে বোঝানো যায়, এখানে যেহেতু আমরা অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে, সেই জন্য আমি আর একবার বলার চেষ্টা করছি যে আমাদের প্রশ্ন ছিল যে করোতি ইতি কারক, কোনো কার্যের সম্পাদক যে কার্য যে করছে তাকেই আমরা কারক করছি। তাও এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তো শুধুমাত্র কর্তৃকারক, যে কার্য করছে সে কর্তা, তাহলে শুধুমাত্র কর্তৃকারক, তাহলে কর্ম, করণ, অপাদান, অধিকরণ এইগুলোর কি ভূমিকা? এইগুলোকে তাহলে কারকই না। এই যে প্রশ্নটা আমরা তুললাম, এই প্রশ্নের উত্তরে মহাভাষ্যকার পতঞ্জলি একটা সমাধান উত্তর দিলেন। কি বললেন উনি? উনি বললেন সিদ্ধ করণাধিকরণয় কর্তৃভাব। বলছেন যে না না, সিদ্ধ একদম এই মানে এদেরও কারকত্ব আছে। কাদের? করণ, অধিকরণ ইত্যাদি। তার কারণ কর্তৃভাব, এদের আলাদা কর্তৃভাব রয়েছে। এরা সবাই যে এক কাজ উৎপন্ন করছে তা না, ভিন্ন ভিন্ন ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তা, ভিন্ন ভিন্ন কার্যের ভিন্ন ভিন্ন কর্তা। তারপরে উনি বলছেন প্রতিকারকং ক্রিয়াভেদাৎ, যেহেতু প্রত্যেকটা কারকের ক্রিয়ার ভেদ রয়েছে, কার্যের ভেদ রয়েছে, সুতরাং ক্রিয়ার ভেদে কর্তারও ভেদ হচ্ছে। যেই ক্রিয়ার যে কর্তা, তাহলে সর্বত্র যে কর্তৃকারকেই কেবলমাত্র কারক তা তাহলে হলো না। করণ কারক যে ক্রিয়ার কর্তা, করণ কারক সেখানে কারক হচ্ছে। অধিকরণ যে ক্রিয়ার কর্তা, অধিকরণ সেখানে কারক হচ্ছে। কর্ম যে ক্রিয়ার কর্তা, কর্ম সেখানে কারক হচ্ছে। সম্প্রদান যে ক্রিয়ার কর্তা, সম্প্রদান সেখানে কারক হচ্ছে। অধিকরণ যে ক্রিয়ার কর্তা, অধিকরণ সেখানে কারক হচ্ছে। সুতরাং করোতি ইতি কারকম, এই উৎপত্তিতে দোষের প্রসঙ্গ হয় না। তাহলে কারক প্রকরণে আমরা প্রথমেই যে জিনিসটা দেখলাম যে করোতি ইতি কারক, এই কারক শব্দটির মূল যে উৎপত্তি স্থল সেটা হচ্ছে কৃ ধাতু, কার্য সম্পাদন করা, যার অর্থ কৃ ধাতুর অর্থ কার্য সম্পাদন। এই কৃ ধাতু থেকেই কার্যক্রিয়া প্রভৃতি শব্দের উৎপত্তি। এই কৃ ধাতু থেকেই আবার কারক পদটিরও উদ্ভব। এই ক্রি প্লাস নুল করে কারক হয়। নুলের শুধুমাত্র বু থাকে, মূর্ধন্যয় বয় রস্য লয় হসন্ত, মূর্ধন্য লোপ পেয়ে যায়, ল লোপ পেয়ে যায়। এরপর যে সূত্র আছে ইউব রণা কৌ, সেখানে বলা হচ্ছে ইউ স্থানে অন আর বু স্থানে অক হয়। যদি ইউ থাকে তাহলে অন হবে, তাহলে যদি বু থাকে তাহলে অক হবে। তাহলে ক্রি প্লাস অক কারক। এইভাবে মাঝে আরো কিছু ব্যাকরণগত প্রক্রিয়া আছে, কারণ ক্রি প্লাস অক এইভাবে করলেই তো আর হবে না, কারক আরো ব্যাকরণ কিছু প্রক্রিয়া আছে, আমি বিষয়টা আর জটিল করব না, সেই জন্য সহজে তোমাদের এইটুকুই বললাম। এই পদটি সিদ্ধ হয়েছে।
আর যে সংশয়টা আমরা উত্থাপন করেছিলাম সেই সংশয়টা আমরা দেখেছি যে করতি ইতি কারক বললে যে কার্য সম্পাদকের কারক সংজ্ঞা হয়, তাহলে কার্য যে সম্পাদন করে সে তো কর্তা, আমরা তো জানি। তাহলে শুধুমাত্র কর্তৃকারকের কারকত্ব হয়, তাহলে অপাদানাদি ইত্যাদি যে অন্যান্য কারকগুলো আছে সেগুলোর কারকত্ব সাধিত হয় না। তো তার উত্তরে মহাভাষ্যের আমরা তার উত্তর পেয়েছি মহাভাষ্যকারের কাছে। মহাভাষ্যকার সেখানে বলেছেন সিদ্ধ করণাধিকরণয় কর্তৃভাব, যে না করণ অধিকরণ ইত্যাদি কারকেরও কর্তৃভাব থাকায় তারাও কারক হতে পারে। কারণ যে কার্য সম্পাদন করে সেই হচ্ছে কারক, তাহলে অন্যান্য কারকগুলোও কার্য সম্পাদন করায় তারাও কারক হতে পারে। প্রতি কারকং ক্রিয়াভেদা, প্রত্যেকটা কারকের আলাদা আলাদা ক্রিয়া রয়েছে, আলাদা আলাদা কার্য রয়েছে। সুতরাং যেই ক্রিয়ার যে কার্য, সুতরাং যে ক্রিয়ার যে কার্য সেই ক্রিয়ার সেই কর্তা, তাহলে ক্রিয়ারও ভেদ হচ্ছে, সেই ভেদ অনুসারে কর্তারও ভেদ হচ্ছে। সুতরাং সবসময় যে কর্তৃকারকেরই হবে তা তো নয়, কর্তৃ ছাড়াও অন্যান্য কারক যখন যখন কার্য সম্পাদন করছে তাদেরও কারকত্ব উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা গেল যে স্টাডি মেটেরিয়াল তোমাদের আপলোড করা হয়েছিল তার প্রেক্ষিতে এই ক্লাসটি তোমাদের নেওয়া হলো। এর পরের মেটেরিয়াল আবার আপলোড করা হবে, তার প্রেক্ষিতে আরেকটি ক্লাস আরেকটি লেকচার আমরা উপস্থিত থাকব। সেই লেকচারে আমরা সেই স্টাডি মেটেরিয়ালে যা থাকবে সেই মেটেরিয়ালের বক্তব্য যা তোমাদের দেওয়া হবে তা সেই অনুযায়ী আমরা সেই ক্লাসটি আবার করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।